আপা চালু হয়েছে কি দেখেন তো, 1 2 উঠতেছে। আপা আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে দ্বিতীয়বার মানে দেখা হয়ে নিজেকে একটু সৌভাগ্যবান মনে হচ্ছে। এই কারণে এটাই প্রথম মনে হয় বেশ যাদের সাথে দ্বিতীয়বার দেখা হচ্ছে, কিন্তু সবার সাথে দেখা হয় না। তো মনে হয় অনেক দেরি করে ফেলছি। আজকের সেশনটা খুব অল্প সময় আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, সর্বোচ্চ হয়তো বা 30 মিনিট। আপনাদের বিভিন্ন জনের কাছ থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো হয়তো বা ব্যক্তিগতভাবে দেওয়া হয়, বাই ফোনে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, বা ট্রেনিং করতে এসে অনেক প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু দেওয়া হয়। তো আজকে আমরা 11টা প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা এখানে সংগ্রহ করছি। শুধু আপনাদের কাছ থেকে না, বিভিন্ন জায়গা থেকে। আমি বিভিন্ন জায়গায় যাই, তাদের কথা চিন্তা করে, আপনারা যারা এখানে আসছেন, যারা ইউটিউবে ভিডিওগুলো দেখে, সবার কথা চিন্তা করে বেছে বেছে এখানে 11টা প্রশ্ন আমি সংগ্রহ করছি, এবং 11টা প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বার হলো যে মুরগি ঝিমায় কেন এবং চিকিৎসা কী। মুরগির বাচ্চা আছে না পা, মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় মুরগিরা, তো মুরগিটা ঝিমায় কেন এবং এটা আসলে সঠিক চিকিৎসাটা কী। যে আসলে ঝিমানো, একবার যদি বাচ্চা ঝিমাতে শুরু করে তাহলে বাচ্চাগুলো কিন্তু পটপট করে মারা যায় 3-4 দিনে। তাহলে আমরা একটু জেনে নেই, তাহলে মুরগির বাচ্চা ঝিমায় কেন, বাচ্চা ঝিমায় কেন, এই একটা প্রশ্ন। এবং চিকিৎসা কি, এই প্রশ্নের উত্তরটা এভাবে হবে, আপনাদেরকে বলি খুব সিম্পলভাবে। দেখেন, আমাদের জ্বর হয় কখন বলেন তো? জ্বর হয় কখন বলেন? রাইট 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 হ্যাঁ, রাইট। তাহলে দেখেন, শরীরের মধ্যে ব্যথা হয়, অত্যধিক যখন আপনার কি হয়, ঠান্ডা লাগা শীতের সময়, গরমের সময় অত্যাধিক গরম, তারপর হচ্ছে দেখবে কোনো হঠাৎ করে দেখবেন যেখানে কেটে গেছে, দেখবেন রোগবালাই হবে। আপনার পক্স আসছে, দেখবেন যে আপনার জ্বর আসছে। তার মানে কি, রোগবালাই হলেও তো আপনার জ্বর আসবে। তো এই মুরগির বাচ্চা ঝিমায় কেন, ঝিমানোটা কিন্তু কোনো রোগ না, এটা কোনো ডিজিজ না, এটা কোনো রোগবালাইয়ের মধ্যে পড়ে না। ঝিমানোটা হচ্ছে একটা লক্ষণ, যেটাকে দেখে আমরা বুঝতে পারছি যে ওই মুরগির রোগ হয়েছে। জ্বর কি কোনো রোগ হয়? জ্বর কিন্তু রোগ না, জ্বর হচ্ছে কি একটা লক্ষণ। জ্বর হলে কি হয়, প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, খাওয়া দাওয়া কমে আসে, দেখবেন শরীরটা ঝিমাই পড়ে, চোখ দিয়ে ঝাপসা দেখা যায়, তারপর হচ্ছে খাওয়ার রুচি থাকে না, সব কিছুই কেমন দুর্বলতা মনে হয়। তো যখন জ্বর হয় তখন কিন্তু এই ধরনের হয়, এটা লক্ষণ দেখা দেয়। তো ঝিমানোটা কিন্তু এক ধরনের লক্ষণ। তো এই ঝিমানোটা হয় কিভাবে? ওই যে আপনাদেরকে যেটা বললাম, মানুষের ক্ষেত্রে যেভাবে সেম, মুরগির ক্ষেত্রেও সেম। কোনো কারণে আপনি যে জায়গায় মুরগিটা রাখছেন ওখানে হঠাৎ করে তুষ অনেকে দিয়ে দেয়। যাদের খামার মুরগি আছে, খামারে আকারে বড় আকারে খামার আছে, আপনারা ভালো বুঝবেন। তুষ মানে বুঝতেছেন তো, লিটার বলা হয়। হঠাৎ করে কাঠের তুষ নিয়ে আসছেন, ওই কাঠের তুষগুলো ছোটো ছোটো দানা আছে, বা ধানের তুষ নিয়ে আসছেন, ছোটো ছোটো দানা আছে, এগুলো নিয়ে এসে ছেড়ে দিচ্ছেন। মুরগি উড়াউড়ি করাতে অনেক সময় ছোটো ছোটো যে কোনাগুলো, দানাগুলো, এগুলো কিন্তু নাকে ঢুকে যায়, তখন কিন্তু হাঁচি দেয়, তখন কিন্তু ওখান থেকে কিন্তু সর্দি হয়, আর সর্দি থেকে কিন্তু জ্বর হয়। এটা একটা কারণ। হঠাৎ করে দেখা গেল যে আবহাওয়াটা ড্যাম হয়ে গেল, মানে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেল, অথচ 4-5 দিন আগে কিন্তু গরম ছিল, হঠাৎ করে আবহাওয়াটা নেমে গেছে, তাপমাত্রা কমে গেছে, আবহাওয়াটা ড্যাম ড্যাম ভাব। তখন কিন্তু হয় কি, এই যে পরিবেশগত কারণে কিন্তু শরীরের মধ্যে একটা কিন্তু ধকল যায়, স্ট্রেস পড়ে, তখন কিন্তু দেখা গেছে যে তাপমাত্রা যেহেতু কমে আসে হঠাৎ করে, তখন কিন্তু সর্দি বা জ্বর হয়। আবার অত্যাধিক গরমের সময়ে কি, দেখা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হঠাৎ করে রোদ হয়ে আসছে 3-4 দিনে, তাপমাত্রা একবারে দেখা যাচ্ছে 40-41 ডিগ্রি তাপমাত্রা, তাহলেও কিন্তু জ্বর হবে। আবার অনেক সময় মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগি দেখেন, হঠাৎ করে বৃষ্টি আসছে, হঠাৎ করে বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে মুরগিগুলো, আপনি মনে করছেন কি হয়তো বা মুরগিগুলো চলে আসছে, কিন্তু দেখা গেছে তারা ভিজেই কিন্তু আসে। এটা তো মানুষ না যে বৃষ্টি আসতেছে যায় কিন্তু ওখানে আপনি ঢুকে গেলেন কোথাও। মুরগির বাচ্চা তো, মুরগি তো, ওরা কিন্তু প্রথমে ভিজে, কারণ খাবার ওখানে খায়, ভিজে ভিজে খায়, এই ভিজার পরেও কিন্তু অনেক সময় আসে। তো এই ঝিমানোটা কিন্তু বিভিন্ন কারণ, মানে এটার কারণে কিন্তু হতে পারে। আবার দেখা গেছে যে আপনারা যদি মুরগির বাচ্চাকে বা বড় মুরগিকে যদি কোনো রকমের ভ্যাকসিন না দেন, হঠাৎ করে রানীক্ষেত হলো, গাম্বরো, তারপর হচ্ছে মাইকোপ্লাজমোসিস, ইনফেকশাস কোরাইজা বলা হয়, বা ব্রঙ্কাইটিস, মানে যে শ্বাসকষ্ট, চোখগুলো ফুলে যাওয়া। তো এই ধরনের রোগবালাই যখন হয়, যখন আপনারা মুরগিকে টিকা দিবেন না, তখন কিন্তু বিভিন্ন রোগবালাই কিন্তু সেখানে আক্রমণ করে।
তো সেই যখন রোগবালাই হয় তখন কিন্তু মুরগি কিন্তু ঝিমায়। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যে জায়গায় রাখেন মুরগিগুলো, ওখানে দেখেন হাঁসের ক্ষেত্রে অবশ্য সবচেয়ে বেশি হয় গন্ধটা। যে জায়গায় মুরগি থাকে, মুরগি কিন্তু যখন পায়খানা করে সেখানে কিন্তু পানি এবং হচ্ছে তার পায়খানাটা একসাথে বের হয়, একসাথে কিন্তু বের হয়, যার কারণে ওই জায়গাটা কিন্তু দ্রুত ভিজে যায়। এই স্যাঁতস্যাঁতে ভাব থাকার কারণে সেখানে একটা প্রচুর গন্ধ হয়। এই গন্ধটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস। তো অ্যামোনিয়া গ্যাস যখন শরীরের মধ্যে, নাকের মধ্যে যখন শরীরে যায়, তখন কিন্তু শরীরের মধ্যে একটা ধকল যায়, স্ট্রেস বলা হয়, তখন কিন্তু আপনাদের এখানে সর্দি চলে আসবে। তো এই ঝিমানোটা কি একটা কোনো কারণ? ঝিমানোটা কিন্তু অনেক কারণ। তো অনেক কারণেই কিন্তু আপনার এই মুরগিতে, মুরগির বাচ্চা বা বড় মুরগিতেও কিন্তু এটা দেখা দিতে পারে এই লক্ষণটা। এখন এখানে বলা আছে কি বাচ্চা ঝিমায় কেন? বড় মুরগিগুলো কিন্তু যেহেতু বড় হয়ে যায়, বড় মানুষের কিন্তু রোগবালাই কিন্তু কম হয়। ছোটো বাচ্চার জন্মের পর থেকে দেখেন নিউমোনিয়া হবে, হাঁপানি হবে, শ্বাসকষ্ট হয়, বহু হয়, পায়খানার একটু সমস্যা, টেম্পারেচার একটু উঠানামা করে দেখবেন যে বাচ্চার সমস্যা হয়ে যায়। বড় মানুষের কিন্তু হয় না, কারণ বড় মানুষগুলো হচ্ছে বা বড় মুরগিগুলো পরিবেশের সাথে নিজেকে কিন্তু খাপ খাওয়ায় চলতে পারে, এই জন্য কিন্তু ওদের রোগবালাই একটু কম তুলনামূলকভাবে। কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু রোগবালাই যেহেতু মানে প্রতিরোধ ক্ষমতা কম, এই জন্য সহজে কিন্তু তারা কিন্তু এই জায়গাতে আক্রান্ত হয়। এখন তাহলে করণীয় কী? কী করলে বাচ্চার মুরগি ঝিমাবে না? এখন আমরা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা গ্রহদোষ আমাদের আছে, মুদ্রা দোষ যাকে বলা হয়। সেটা হচ্ছে কি, আমরা সবসময় মেডিসিনের প্রতি বেশি দুর্বলতা দেখাই। কোনো কিছু হলেই মেডিসিন নিয়ে আসো, কোনো কিছু হলেই ডাক্তারকে দেখো, কোনো কিছু হলেই দেখা যাচ্ছে খালি মেডিসিন খাও। এই মেডিসিন মেডিসিন বলে একেবারে আমরা হুলস্থুল করে ফেলি। আপনার আছে 20টা মুরগি, আপনি 500 টাকার মুরগি নিয়ে ওষুধ নিয়ে আসছেন, অথচ 10 টাকা 15 টাকার কোনো জিনিস যদি আপনাদেরকে ওই মুরগি খাওয়ানো হয়, আপনার 100 টাকা বেঁচে যাবে। 50 টাকার জিনিস যদি খাওয়ানো হয় 500 টাকা বেঁচে যাবে। 100 টাকার যদি কোনো জিনিস খাওয়ানো হয় 1000 টাকা বেঁচে যাবে। আমরা কি করি? ওষুধ নিয়ে আসো, এই মেডিসিনের উপর থেকে বের হয়ে আসতে হবে। তাহলে চিকিৎসাটা কি? যেহেতু সেটা ঝিমানো শুরু করে দিছে, তাহলে অবশ্যই আমাদের একটা চিকিৎসা আছে। এখন অনেকেই বলে, বিশেষ করে আমার যারা ইউটিউবে দেখে ভিডিওগুলো, আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় বলে যে কি চিকিৎসা দিব, মানে ওষুধ কি দিব। এখন দেখেন, আপনারা কিন্তু মৌখিকভাবে বললেন কি যে মুরগিটা ঝিমাচ্ছে, এটা দেখে কিন্তু আপনি কিন্তু আমাকে বলছেন যে ভাই বা স্যার ওটা ঝিমাচ্ছে। এখন ঝিমানোটা কি একটা কোনো কারণ? অনেকগুলো কারণ। এখন অনেকগুলো কারণ খুঁজতে গেলে তো আমাকে তো প্রশ্ন করতে হবে যে আপা আপনি কোন জায়গায় রাখতেছেন, মুরগিটা ভিজছে কি না, বা দেখা গেছে যে সেটা ওই মুরগির বাচ্চাগুলো কি আলাদাভাবে থাকে কি না, তাপ দিচ্ছেন কি না। তো এই প্রশ্নগুলো আমাকে জানতে হবে না? বা তার কোনো রানীক্ষেত হয়েছে কি না, কোনো রোগবালাই হয়েছে কি না। রানীক্ষেত হয়েছে কি না সেটা আমরা কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারি, কিন্তু আরও যে অন্যান্য রোগগুলো আছে সেগুলো তো আমরা বুঝতে পারবো না, কারণ আপনারা তো জাস্ট যা দেখবেন সেটাই তো। এখন নির্দিষ্ট করে যখন কেউ বলতে পারে না, তখন কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় যে আসলে কী কারণে মুরগি বাচ্চাটা বা মুরগিটা ঝিমাচ্ছে। এই জন্য কিন্তু চিকিৎসাটা কিন্তু সঠিক চিকিৎসাটা কিন্তু আমরা দিতে পারি না। শুধুমাত্র যিনি আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে তার কাছ থেকে সঠিক প্রশ্নের উত্তর আমরা পাই না, তখন কিন্তু আমরা কমন কিছু কিছু জিনিস ওষুধ আমরা দিয়ে দিই। কমন মানে সাধারণ একটা বিষয়, যেমন জ্বর হলে আমরা কি করি বলেন তো আপা? নাপাপুরি খাই, প্যারাসিটামল যাকে বলা হয়। এটা খুব স্বাভাবিক বিষয়। এখন আপনার টাইফয়েড হলেও তো জ্বর হবে, বসন্ত হলে তো জ্বর হবে, জন্ডিস হলেও কি জ্বর হবে। তাহলে আপনি কিন্তু প্যারাসিটামল খেয়ে কী করছেন? শরীরের যে তাপমাত্রাটাকে এটা কিন্তু কমায় নিয়ে আসতেছেন। কেন? আপনার যে রোগেরই হোক না কেন, কিন্তু তাপমাত্রাটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসতেছেন। তো এরকমই কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে আপনাদেরকে খাওয়াতে হবে। কিন্তু যখন আপনারা বুঝতে পারবেন, যখন আমি প্রশ্ন করব যে কেন ঝিমাচ্ছে, এটা সমস্যা ওটা সমস্যা, সব সমস্যাগুলো শোনার পরে যখন মনে হবে, তখন স্পেসিফিক বলা হয়, স্পেসিফিক বা নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া যায়। তো এখানে আমি কমন কিছু কয়েকটা ওষুধের নাম লিখে দিচ্ছি। প্রথমে সেটা হচ্ছে যে আমি কিন্তু জ্বরের ওষুধ, আমি জেনেরিক নেম, ট্রেড নেম এগুলো কিন্তু লিখে দিলাম না। আপনার ভেটেরিনারি ফার্মেসি যাবেন, বলবো যে জ্বরের ওষুধ দেন, যেমন প্যারাসিটামল আছে, টাপনিল আছে, রেনাইস্প্রিনের উপাদানটা এটা মনে হচ্ছে না। তো মোটামুটি জ্বরের কিন্তু বেশ কয়েকটা ওষুধ আছে, যেমন টাইলোসিন, সালফেট, সাইট্রেট। হ্যাঁ, তো এই জ্বরের ওষুধগুলো এটা দিবেন। 2 নাম্বার, জ্বরের ওষুধ দেওয়ার কারণে বাচ্চাগুলো কিন্তু জ্বরটা একটু হলেও কমে আসবে, কিন্তু রুচিটা কিন্তু আপনাকে, যেহেতু জ্বর আসলে তো রুচি তো স্বাভাবিকভাবেই কমে আসে, এই জন্য কী করবেন, একটা রুচিবর্ধক আপনারা ভিটামিন বা মাল্টিভিটামিনগুলো দিয়ে দেবেন। সেক্ষেত্রে ভিটামিন মিনারেল
ভিটামিন মিনারেল, যেমন বি কমপ্লেক্স হতে পারে, তারপর হচ্ছে আপনার AD3 হতে পারে। আপনারা কি বুঝতে পারছেন আপা? AD3 হতে পারে, অথবা ধরেন যে অ্যামাইনো অ্যাসিড হতে পারে, তারপরে জিঙ্ক হতে পারে। এই ধরনের কিছু কিছু ওষুধগুলো দিয়ে দিবেন। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে জোরের একটা ওষুধ দিবেন, তার সাথে ভিটামিন মিনারেল দিলে মোটামুটি তার একটা এই হবে। সাথে এটা কিন্তু ওষুধের কথা বললাম, সাথে কি করবেন, একটু যদি হালকা যদি আপনারা যদি গুড় দিতে পারেন, হালকা গুড় হালকা করে, লেবু, এই যে গুড় এবং হচ্ছে লেবু হালকা করে, তার সাথে একটু লবণ দিয়ে দিলেন হালকা করে, মানে স্যালাইনের মতো কিছুটা। জ্বর হলে কিন্তু সরাসরি কিন্তু স্যালাইন খাওয়ানো যাবে না, হ্যাঁ, অনেক সময় কিন্তু ওটাও ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য গুড় হালকা করে, লেবু এবং হচ্ছে লবণ, এই তিনটা জিনিস হালকা করে একটু মিক্সার করে মুরগিকে দেখবেন যে ড্রপারে করে খাওয়াই দিবেন। দেখবেন যে মোটামুটি এই তিনটা যদি কাজ করতে পারেন তাহলে মোটামুটি জীবাণুটা একটু কমে আসবে। এটাই চিকিৎসা। আর যদি আপনারা যদি নির্দিষ্টভাবে যদি আমাকে বলতে পারেন তাহলে কিন্তু এর চিকিৎসা পাওয়া যাবে। তো এই ছিল মোটামুটি 1 নম্বর প্রশ্ন। আপনারা কি বুঝতে পারছেন? 2 নম্বর প্রশ্নটা কি বলছেন যে ভাই আপনার ভিডিওতে প্রায় আপনারা বলেন, বা আপনারা অনেক সময় বলেন যে ভাই আপনি তো একটা পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন খাবারের ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে, আদা হলুদ, তারপর হচ্ছে রসুন রাইট, কালো জিরা, লবণ। এটা দেখা গেছে যে কাজ করছে না, তাৎক্ষণিক কাজ করে না, মেডিসিন হিসাবে আপা তাৎক্ষণিক কাজ করে না। এই প্রশ্নটা কিন্তু অনেকেই বলে। এটা 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদেরকে বলি, আমি যেটার আমি উল্লেখ করছি প্রত্যেকটা জায়গায়, আমি প্রত্যেকটা ট্রেনিংগুলোতে আমি একটা কথা বলি যে আদা, হলুদ, রসুন, কালো জিরা, লবণ তাৎক্ষণিক কাজ করে না। এটা কিন্তু অনেকেই বলে যে ভাই আপনি একটা পরামর্শ দিচ্ছেন, এটা খাওয়াইছি, আমি কী হয়েছে আপা, তো পাতলা পায়খানা, একটু জ্বর ভাব, ঝিমাচ্ছে, খাওয়াইছি, আপনার কাজই করে না। দেখেন টিকা কেন দেয়? এই যে পোলিও, তারপরে পোলিও, তারপর নিউমোনিয়া, তারপরে জন্ডিস, হেপাটাইটিস বি, এরকম অনেক ধরনের টিকাগুলো আছে না মানুষের ক্ষেত্রে, যক্ষা, এগুলো টিকা কেন দেয়? রোগ যেন না হয়, রাইট, যাতে করে আপনার ওই জীবাণুটা পক্সের টিকাও দেয়। তো দেখেন জীবাণুটা যেন ভিতরে ঢুকলে যাতে করে তাৎক্ষণিক রোগ যেন না হয়, এই জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু এই টিকাগুলো দেওয়া হয়। আমি বলি কি আদা, হলুদ, রসুন, কালো জিরা, এগুলো হচ্ছে কি শরীরের মধ্যে এরা যখন যায়, আপনি যখন খাওয়াবেন, এগুলো কিন্তু সুস্থ অবস্থায় খাওয়াতে হবে। তবে হ্যাঁ, রসুন যদি অসুস্থ অবস্থায় যদি খাওয়ান তাহলে মোটামুটি একটু হলো সর্দিটা কমে, বা একটু হাঁচি হচ্ছে বা জ্বর মনে হচ্ছে, রসুনটা তাৎক্ষণিক কাজ করে, কিছুটা কাজ করে, বেশি কাজ করবে না। এই কয়েকটা জিনিসগুলো মুরগির শরীরে যখন প্রবেশ করে তখন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার রাসায়নিক কিছু উপাদান থাকে, রাসায়নিক তো বলা যাবে না, মানে অনেক ধরনের উপাদান থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট এরকম টাইপের, যেমন হচ্ছে আপনার হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, রসুনের জ্বর নিবারক কিছু কিছু উপাদান থাকে, আদাতে হচ্ছে হজমকারক কিছু কিছু এনজাইম থাকে। তো এই জিনিসগুলো হয় কি এর যে ভিতরে আপনি যখন আদা, হলুদ, রসুন যখন যায় তখন তাহলে একটা ভেঙে তো শরীরের মধ্যে তো যায়, গিয়ে মুরগির শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এরা কিন্তু এগুলোকে ধাক্কা দেয়, ওদেরকে অ্যাক্টিভ করে দেয়। এবং এই প্রসেসটা কিন্তু খুব স্লো। আপনি এটাকে খাওয়ালেন তাৎক্ষণিক কাজ করবে এমনটা না, এটাকে আপনাকে নিয়মিতভাবে খাওয়াতে হবে, তাহলে দেখবেন আপনার মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে উঠবে। ওই যে একটা কথা শুরুতে বলছিলাম, বড় মুরগিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ছোটো মুরগিতে সেটা থাকে, ছোটো মুরগিতে কিন্তু থাকে না, বড় মুরগিতে থাকে। যার কারণে যখন আপনি সব ধরনের মুরগিকে যখন খাওয়াবেন তখন কিন্তু ওই মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে ওঠে। এই জন্য কিন্তু এটা একটু সময় লাগে। বুঝতে পারছেন আপা? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলি, অসুস্থ মুরগিকে টিকা দেওয়া যাবে কি না? আপনারা কিন্তু 3 নম্বর প্রশ্ন, অসুস্থ মুরগিকে কী করা যাবে বাবা, দেওয়া যাবে? মুরগিকে টিকা দেওয়া যাবে? বলেন তো, আপনারা বলেন, দেওয়া যাবে? না, আপনারা বুঝতে পারেননি। অসুস্থ মুরগি, হ্যাঁ
দেওয়া যাবে আপা? আপনারা বলেন তো, আপনারা কি বলেন? কোনো মানুষের ক্ষেত্রে সবসময় চিন্তা করেন, সবসময় নিজের ক্ষেত্রে চিন্তা করবেন। আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, বাচ্চার যখন জ্বর আসে, আপনি টিকা দিতে নিয়ে যান, টিকা দিবে কি না? টিকা দিবে না। বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, টিকা দিবে? বলবো যে আপনি পরের ডেটে আসেন। তেমনই কিন্তু অসুস্থ মুরগিকে কখনোই টিকা দেওয়া যাবে না। তবে কিছু কিছু টিকা আছে, ইদানিং বের হয়েছে অনেক কোম্পানি, বলে যে অসুস্থ মুরগিকে কিছু কিছু সময় টিকা দেওয়া যায়, লাইভ ভ্যাকসিনগুলো দেওয়া যায় কিছু কিছু কোম্পানির। কিন্তু আমরা যাদের 10, 20টা, 50টা, 100টা মুরগি আছে, অত গবেষণা করে আমাদের দরকার নেই। সোজা বাংলা কথা হলো যে অসুস্থ মুরগিকে টিকা দেওয়া যাবে না। আপনারা কি বুঝতে পারছেন? এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা একটু পড়ি। এই 4 নম্বর প্রশ্নটা নিয়ে আমি সবচেয়ে বেশি টেনশনে থাকি। এই জিনিসটা আপনাদেরকে আজকে একটু ভালো করে বলবো। ওষুধ কি পরিমাণে খাওয়াবো, ওষুধ কি পরিমাণে খাওয়াবো এবং কতদিন ধরে, অর্থাৎ পরিমাণ এবং ডোজ নিয়ে। হ্যাঁ, পরিমাণ ও ডোজ, এই দুটা জিনিস আপনাদেরকে আজকে একটু বুঝাই। দেখেন, আপনার 10টা মুরগি আছে। আমাদের পোলট্রি সেক্টরে আমরা কি বলি? আপা একটা ওষুধ নিয়ে আসছেন, সুমি আপা কি বলেন? আপনি একটা পাউডার নিয়ে আসছেন 10 গ্রামের। আপা আপনার কি খারাপ লাগতেছে? ধরেন যে আপনি একটা ওষুধ নিয়ে আসছেন 5 গ্রামের, ডাক্তার বললো কি যে 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে দিবেন। একটা ভিটামিনের একটা লিকুইড নিয়ে আসছেন, সিরাপ নিয়ে আসছেন, বললো কি 1 লিটার পানিতে 1 ml দিয়ে দিবেন। আপনার মুরগি আছে 5টা, পানি খায় 1 পাও না, মানে এইটুকু খালি পানি খাবে। তো আপনি কি 1 লিটার পানি দিবেন? কথা ভালো বুঝেন। আপনার মুরগি 10টা মুরগি আছে, আপনাকে বললো যে 1 লিটারে 1 গ্রাম দিবেন, 1 লিটারে 1 ml ওষুধ দিবেন। আপনার মুরগি আছে 10টা। হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্নটা। আমাদেরকে একটু খেয়াল করেন, আপনাদের বাসায় এই জিনিসটা শিখে যান, কাজে দিবেন। আমরা বিরক্ত অবস্থায় পড়ে যাই, বিব্রত অবস্থায় পড়ে যাই। আমরা আসলে বুঝতে পারি না যে কী পরিমাণে এবং কতটুকু ডোজ কমপ্লিট করব। দেখেন, আপনার মুরগির সংখ্যার উপর কতগুলো মুরগি আছে, যদি আপনার মুরগিতে যদি আপনারা নিয়মিত পানি দিয়ে থাকেন, তাহলে তো বুঝতে পারেন যে আমার 1 পট পানি আমি প্রতিদিন দিই। 1 পট বলতে কি 2.5 লিটার, 2 থেকে 2.5 লিটার। দেখা গেছে সেই পানিটাও কিন্তু বেঁচে যায়। তাহলে আপনারা কি করবেন? অতগুলো পানি দরকার নেই, 1/2 লিটার পানি দেবেন। 1/2 লিটার পানিতে 2 চিমটি, মোটামুটি আমি বলি 1 পোয়া পানিতে 1 চিমটি, মানে এই যে 3টা আঙুল আছে না, 3টা আঙুল এভাবে তুলবেন, 1 চিমটি দিয়ে দেবেন 1 পোয়া পানিতে। যদি 2 পোয়া হয় তাহলে 2 চিমটি ভাবে দেবেন। এখন 3টা আঙুল বলতে কি একবার এভাবে দিয়ে তুলে দেবেন? একটা পরিমাণ মতো আন্দাজ করে দেবেন। এই পরিমাণ মতো করে দিলে মোটামুটি আপনার এই 4টা এভাবে চিমটি দেওয়া হয় 4 বার, তাহলে মোটামুটি 1 গ্রাম হয়। তো 1 পোয়া পানি বা 1/2 কেজি লিটার যদি পানি হয়, জাস্ট এভাবে একটু নেবেন, নিয়ে দিয়ে দিবেন। আর যদি লিকুইড হয়, তাহলে লিকুইডের ক্ষেত্রে কিন্তু একটা কি পাওয়া যায়? ড্রপার পাওয়া যায়। ওখানে কিন্তু দেখা যায় কিন্তু 1 ml, 1.5, 1.25, 1.5 এই ধরনের কিন্তু 1.75 থাকে। তো সেক্ষেত্রে যদি 1/2 লিটার পানি হয়, 1 লিটারে বলা হয় কি 1 ml, মানে পুরোটাই দিতে হয়। 1 লিটার পানিতে পুরোটাই কিন্তু পানি টেনে 1 ml দিতে হয়। যদি 1/2 লিটার হয় তাহলে অর্ধেক, যদি 1 পোয়া হয় তাহলে তার অর্ধেক। তো লিকুইডের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না, একটু জাস্ট টেনে পানির সাথে মিক্সার করে দিলেন। কিন্তু পাউডারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়। আপনারা কি বুঝতে পারছেন? তো এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। যেহেতু বাসায় তো আর আপনি তো ওয়েট মেশিন নাই, ওজন মেশিন আছে যে আপনি মেপে খাওয়াবেন, এই জন্য হাত দিয়ে আপনাকে অনুমান করতে হবে। এটা একটা। এখন এটা পরিমাণ গেল, ডোজ কতদিন খাওয়াবেন। আমরা কি করি, মুরগি বাজার থেকে নিয়ে আসলাম, মুরগি ঝিমাচ্ছে, ওষুধ খাওয়ালাম, 2 দিন পরে দেখেছি মুরগিটা টন টাইট হয়ে গেছে, ঝিমাচ্ছিল, দেখি মুরগিগুলো একটা চঞ্চলের মতো ঘুরে বেড়াচ্ছে। মনে করি কি যে না, ওষুধ খাওয়ানোর দরকার নেই। এটা কিন্তু ভুল ধারণা। পুরো ডোজটাই আপনাকে দিতে হবে। যদি পুরো ডোজ কমপ্লিট না করেন, পরবর্তী সময় গিয়ে যে ওষুধগুলো নিয়ে আসছিলেন সেই ওষুধগুলো আর কাজ করবে না। এই জন্য মিনিমাম 3 দিন খাওয়াতে হবে, মিনিমাম 3 দিন আপনাকে ওষুধটা খাওয়াতে হবে। মানে ওই অসুখের কেমন পরিস্থিতি, তীব্র নাকি হালকা নাকি মিডিয়াম, এটার উপর নির্ভর করবে এটা আপনি কতদিন খাবেন। যদি খুব বেশি হয়
তাহলে 7 দিন, যদি মিডিয়াম হয় তাহলে 5 দিন। বুঝা গেছে আপা? এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এই হলো 4 নাম্বার প্রশ্নের উত্তর। বাচ্চার পক্স হলে কি করব? 5 নাম্বার প্রশ্ন, বাচ্চাতে পক্স হলে কি করব? বাচ্চাতে পক্স হয় হলে কি করব? একটা জিনিস দেখেন, আপনাদের বাসায় কিন্তু কেউ বসন্ত বা টিকার কিন্তু কেউ মানে টিকা দেয় না, এটা আমি প্রায় দেখছি। ম্যাক্সিমাম কিন্তু এমনি রানীক্ষেতটা কিন্তু করে, কিন্তু পক্সের টিকাটা ম্যাক্সিমাম কেউ করে না। না করার কারণ হলো ওই যে মানে ট্যাবলেটটা আছে ওটাকে গোলায় যে 2টা ইঞ্জেকশন আছে বা সিরিজ দিয়ে, এই কাজটা কিন্তু অনেকে কিন্তু করতে চায় না। মুরগিতে রানীক্ষেত হলে আমরা চোখে জাস্ট 1 ফোঁটা দিয়ে দেই, ঝামেলা শেষ। কিন্তু ওই মুরগিতে দানাতে যখন আমরা দিতে যাই তখন কিন্তু সেটাকে ফুটা করতে হয়। এই কাজটা কিন্তু অনেকে ভয় পায়, করতে চায় না। অথচ কিন্তু একবার যদি করে দেয় ওর কিন্তু আর কোনো বসন্ত হবে না। এখন বাচ্চাদের যদি বসন্ত হয়ে যায় তাহলে কি করবেন? বসন্ত হয়ে গেলে আমি শুরুতে বলছিলাম যে অসুস্থ মুরগি কি টিকা দেওয়া যাবে? যাবে না। তাহলে যেহেতু আপনার পক্স হয়ে গেছে তাহলে টিকা দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে আপনারা কি করবেন? ওই যে বলছি ঝিমাই কেন, যে রোগবালাইগুলো আছে, তাহলে কি করবেন? জ্বরের একটা ওষুধ নেবেন, জ্বরের ওষুধ একটা দিবেন। জ্বরের একটা ওষুধ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, আর একটা ভিটামিন মিনারেল খাওয়াবেন। ভিটামিন মিনারেলটা এই কারণে দেওয়া হয় যাতে করে শরীরটা যেন দুর্বল যেন না কাটে। ভিটামিন মিনারেল এই ওষুধটা খাওয়াবেন। জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন মিনারেলটা খাওয়াবেন। যদি বাচ্চা বা মুরগি যদি খেতে না পারে তাহলে সেটাকে অবশ্যই ড্রপারে করে আপনাদেরকে খাওয়াতে হবে। কতদিন খাওয়াবেন? মিনিমাম, যেহেতু পক্স হয়ে গেছে তো মিনিমাম 5 থেকে 7 দিন আপনাদেরকে খাওয়াতে হবে। একে ড্রপারে করে করে খাওয়াতে হবে। যদি সব বাচ্চা হয় সব বাচ্চাকে এক জায়গায় রাখবেন, রাখার পর সেটাকে ড্রপারে করে খাওয়াই দিতে হবে। তাহলে পক্স হলে কিন্তু জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক কেন? ওই যে ঘা হয় না পা, যখন ফোড়াটা ফুটে বের হয় ঘা হয়, ওটা শুকানোর জন্য, যাতে করে সেখানে যেন আরও কোনো ক্ষত তৈরি না হয়, এই জন্য অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক কী দিবেন? খুব সিম্পলি ডক্সিসাইক্লিন আপনারা দিতে পারেন। ডক্সিসাইক্লিন অথবা রেনামাইসিন এগুলো দিতে পারেন। ডক্সিসাইক্লিন বা রেনামাইসিন এটা দিতে পারেন, তাহলে মোটামুটি শুকাই যাবে। আর ভিটামিন মিনারেলটা দিবেন রুচি যেন ঠিক থাকে, কারণ বাচ্চা যদি না খায় তাহলে এনার্জি পাবে। এই জন্য কিছু ভিটামিন মিনারেল দিলে তার একটা মানে রুচিটা ঠিক থাকবে, তখন কিন্তু একটুকটা খেয়ে খাবে, ওখান থেকে কিন্তু তার একটা এনার্জি পাবে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন হলো মিক্সার খাবার কয়দিন কতগুলো দিব, মানে মিক্সার খাবার কতদিন রাখা যাবে? ওই যে আমি প্রায় বলি না আপা, মিক্সার খাবার, ওই যে বলছিলাম একদিন, মিক্সার খাবার কতদিন রাখা যাবে, কতদিন রাখা যাবে এবং দিনে কয়বার দিতে হবে, কয়বার দিতে হবে। এখন বলি 6 নম্বর প্রশ্ন, মিক্সার খাবারটা যেহেতু আপনি হাতে বানাচ্ছেন, এখানে যেহেতু আপনি হাতে বানাচ্ছেন সেহেতু এই খাবারটা কিন্তু বেশি দিন কিন্তু রেখে খাওয়ানো যাবে না। আপনাদেরকে যে শিখাইছিলাম যে কী কী ভুট্টা, গমের ভুসি এগুলো দিয়ে মিক্সার তৈরি করতে হবে, এই খাবারটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। আজকে যদি সকালে বানান তাহলে আজকে সকালে এবং কালকে এবং সর্বোচ্চ তারপরের দিন। এটা কিন্তু আপনার পরিবেশের তাপমাত্রা, পরিবেশের উপর নির্ভর করবে। শীতের সময় একটা খাবার 3 দিন রাখা যায় কি না পা, কিন্তু গরমের সময় কি রাখা যাবে? ওখানে ফাঙ্গাস তৈরি হতে পারে। যখন ফাঙ্গাস হয়ে যাবে তখন কিন্তু টক্সিন তৈরি হয়, মানে বিষ তৈরি হয়। এই টক্সিনটা কিন্তু একবার যদি মুরগি খায় তারা কিন্তু সেখানে টক্সিসিটি হয়, তখন মুরগির প্যারালাইসিস হতে পারে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য মিক্সার বা হাতে তৈরি খাবারটা সর্বোচ্চ আপনার 2 দিন খাওয়াতে পারেন। আজকে খাওয়ালেন, কালকে খাওয়ালেন। আর এটা কীভাবে দিতে হবে? দিনে একবার। আপনারা যা যা খাবার খাওয়াবেন সারাদিনের সেটাই খাওয়াবেন, কিন্তু এই ধরনের মিক্সার খাবারটা দিনে একবার খাবেন। কতগুলো খাওয়াবেন? পরিমাণটা কি আপনার মুরগির সংখ্যার উপর। মুরগি যদি 50টা থাকে তাহলে মোটামুটি হাফ কেজি হলে হয়ে যাবে। 100টা হলে 1 কেজি।
দিনে হাফ কেজি করে দিলে মোটামুটি সব খেয়ে ফেলবে। এই ছিল মোটামুটি মিক্সার খাবারটা। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, মোটামুটি এটা সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়, ডিমের খোসা পাতলা হয়। মুরগির ডিম যখন পাড়ে তখন দেখা যাচ্ছে ডিমের খোসাটা পাতলা, ডিম পাড়ার সাথে সাথে দেখবেন যে ভেঙে গেছে ডিমটা, হয় কি না? আবার অনেক সময় দেখা যায় কি ওই মুরগির ডিম পাড়ার পরে ওই ডিম খাচ্ছে, বা আশেপাশে যে মুরগিগুলো থাকে তারা এসে ডিম খাচ্ছে। তাহলে 7 নম্বর প্রশ্ন কি, ডিমের খোসা পাতলা হয় কেন? খোসা পাতলা হয় কেন? পাতলা হয় কেন? এবং ডিম খায় কেন? ডিম খায় কেন? ডিম খায় কেন? এইটা আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে। দেখেন, ডিমের খোসা পাতলা হয় কেন, ডিম খায় কেন, এটা সম্পূর্ণই এটা নির্ভর করে হচ্ছে আপনারা সবাই মা মানুষ। দেখেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ডাক্তারে কিন্তু বাচ্চার ওজনটা মাপে কিনা বলেন? বাচ্চার ওজন মাপার পরে যখন ওজনটা কম হয় তখন কি বলে যে কী ব্যাপার, মাকে কি খাওয়াননি নাকি, পুষ্টি কম পাইছে নাকি, বলে কি না? সত্য কথা বলবেন। তাহলে এই ঘটনাগুলো কেন বলে? অনেক বাচ্চা জন্মের পর কিন্তু ওজন আসে না, শুধু খাওয়া দাওয়াটা ফ্যাক্ট না, বিভিন্ন কারণেও হতে পারে, তবে আমরা নর্মালি কিন্তু যেটা চিন্তা করি কি, যে বলে যে খাওয়ানো হয়নি বাচ্চার মাটাকে। তো এটা সেম কাহিনী। এখন মা মুরগি তাকে যদি একটা ডিম তৈরি করতে হতে শরীর থেকে তার ক্যালসিয়াম প্রয়োজন হয়, লাইসন প্রয়োজন হয়, মিথিওনিন প্রয়োজন হয়, অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে তার প্রয়োজন হয়, কি প্রোটিন প্রয়োজন হয়। একটা বাচ্চা যখন পেটের মধ্যে যখন বড় হয় আস্তে আস্তে, তখন ওই বাচ্চার প্রোটিন দরকার কিনা বলেন? দরকার কিনা? বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল যেগুলো আছে সেগুলো যখন যায় শরীরের মধ্যে, তখন কিন্তু এইগুলো কি করে, ওই বাচ্চাটার কিন্তু শরীর বা দৈহিক গঠনে কিন্তু সহযোগিতা করে। তো মুরগির আপনি আপনার মানুষের বাচ্চার ক্ষেত্রে আপনি খাওয়াবেন, আর মুরগি থেকে আপনি ডিম নিয়ে আসতেছেন, তো ডিমের সাথে মুরগির মানুষের বাচ্চার কোনো পার্থক্য থাকলো? এই ডিম পাড়ে ফুটে বাচ্চা হয় আর আপনি সরাসরি বাচ্চা দিচ্ছেন, বিষয়টা তো এরকমই তো নাকি? ডিম ওরা ফুটে বের হয়, পরে বাচ্চা হয়, এখানে কোনো পার্থক্য নাই, এটাও বাচ্চা, মানুষের ক্ষেত্রেও বাচ্চা। তো এই খোসা পাতলা হচ্ছে কেন? নিশ্চয় তাহলে সেখানে একটা সুনির্দিষ্ট কোনো কারণ আছে। ডিমের খোসা তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার সেটা যদি মায়ের শরীরে যদি না পাওয়া যায়, না থাকে, তো ডিমের খোসা তো পাতলা হবেই, এটাই তো স্বাভাবিক। তো ডিমের খোসা পাতলা হবে এটা না, তার সাথে আরেকটা সমস্যা হবে, এই মুরগির মধ্যে ওই ধরনের ডিম খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। পৃথিবীতে মানুষ ছাড়া যতগুলো বোবা প্রাণী আছে, ভালো করে শিখে না পাও, পৃথিবীতে মানুষ ছাড়া যতগুলো বোবা প্রাণী আছে যারা কথা বলতে পারে না, সৃষ্টিকর্তা তাদেরকে এমন একটা গুণ দিয়ে দিছে, যদি তাদের শরীরে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা কিন্তু নিজে কিন্তু সেই খাবারগুলো কিন্তু খুঁজে পায়। অনেক গরু কিন্তু মাটি চাটে, অনেক ছোট বাচ্চা কিন্তু মাটি চাটে, অনেক কিন্তু ছাগল মাটি খায়, অনেক গরু কিন্তু মাটির দল চেটে একবার পাতলা করে দিছে। কেন? কুকুর কিন্তু ঘাস খায়, কুকুর আছে না, কুকুর কিন্তু কিছু পাতা খায়, এগুলো কিন্তু ন্যাচারালি ভাবে। বিড়ালও কিন্তু খায়। তো পৃথিবীতে কিন্তু এই ধরনের অনেক প্রাণী আছে, বোবা প্রাণী, সৃষ্টিকর্তা তাদের কিন্তু গুণ দিয়েছে। কিন্তু আমরা সৌভাগ্যবান, শরীরটা দুর্বল মনে হচ্ছে, যায় সিন করা নিয়ে আসো, ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, কিন্তু এই বোবা প্রাণীগুলো কি বলতে পারবে? তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। তো এদের মধ্যে যখন ওই ধরনের ডিফিসিয়েন্সি বা ঘাটতি তৈরি হয়, তখন কিন্তু তারা নিজের ডিমটাই খেয়ে ফেলে। শুধু ওইটা না, আবার অনেক সময় তারা পাথরও খেয়ে ফেলে। অনেক মুরগি আছে পাথর খায়, টার্কি মুরগি কিন্তু পাথর খেয়ে ফেলে, হজম করে পাথর খায়। তো এই জন্য আপনার কী করতে হবে? তো ডিম খায় কেন? আপনি তো বলছি যে তার শরীরে যখন ঘাটতি হয়, এই জন্য আপনারা কী করবেন? ক্যালসিয়াম, ডিসিপি, আমি বলি ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট, একটা পাউডার পাওয়া যায়, এটা কিন্তু খাবারে দেওয়া হয়। এটা আপনারা খাবারের সাথে যেটা মিক্সারটা আমি বানাইছিলাম, 10 কেজিতে আপনারা সর্বোচ্চ 25 থেকে 30 গ্রাম দিতে পারেন, মানে অল্প পরিমাণে। ক্যালসিয়াম বেশি দেওয়া যাবে না, ক্যালসিয়াম আবার বেশি খাওয়ানো যাবে না। ক্যালসিয়াম বেশি খাওয়ালে মুরগিতে কিডনির পাথর হতে পারে। মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনি, বেশি কিন্তু ক্যালসিয়াম খাতে নিষেধ করে, বলছে পানি খাও, ক্যালসিয়াম ওষুধ দিলে খালি বলবে যে পানি খাও খালি।
তো ডিসিপি আপনারা দিবেন নির্দিষ্ট 10 কেজি খাবারে মিনিমাম 25 গ্রামের মতো দিবেন ডিসিপি দিবেন। কিছু কিছু মিনারেল আছে, লাইসোনিন, মিথিওনিন এগুলো কিন্তু পাওয়া যায় বাজারে। তারপর হচ্ছে প্রোটিন পাওয়া যায়। তাহলে প্রোটিন যেহেতু আমি কথা বলছি, তাহলে প্রোটিন কিসে পাওয়া যাবে? আমরা অনেক সময় মাছ বানাই কিনা বলেন, ছোটো ছোটো আমরা মাছ কুটি না, মাছ বানাই কিনা, অনেক সময় মাংস আমরা কেটে দিই কিনা, কিছু কিছু ছাট বের হয় কিনা, ওইগুলো মুরগি কিন্তু খেয়ে ফেলে, খায় কিনা? খায়। এইগুলো আপনারা দিবেন প্রোটিন সোর্স হিসেবে। আপনারা মাঝে মাঝে বাসায় তো আমরা খাওয়ার পরে কাঁটাগুলো তো রেখে দিই, ছোটো ছোটো কাঁটাগুলো বা ছোটো ছোটো মাছগুলো আমরা ফেলাই দিই, কিন্তু এগুলো মুরগিকে দিয়ে দেবেন। এগুলো কিন্তু বাড়ি থেকে, আপনাকে বাইরে থেকে প্রোটিন কিনতে হবে না। তো যাদের কমার্শিয়াল মুরগি আছে 100-200টা, যারা চিন্তা করতেছেন কমার্শিয়াল দেশি মুরগি আছে, আপনারা কিন্তু ডিসিপি, লাইসোনিন, মিথিওনিন, প্রোটিন এই ধরনের খাবারগুলো আপনাদেরকে খাওয়াতে হবে। মানে ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো, ফসফরাসযুক্ত খাবারগুলো এই মুরগিগুলোকে, বিশেষ করে যারা ডিম পাড়া মুরগি তাদের কিন্তু খাওয়াতে হবে। আবার আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি কিন্তু আজকে বলছি, আজকে কোনো নির্দিষ্ট টপিকস নিয়ে প্রশ্ন আজকে আলোচনা করছি না, আজকে প্রশ্ন নিয়ে শুধু আলোচনা। তাহলে মোটামুটি ডিমের খোসা গেল। 7 নম্বর প্রশ্ন। এখন 8 নম্বর প্রশ্ন হলো, অনেক মুরগিতে দেখা যায় কি, মুরগি কিন্তু পিছনের যে পালকগুলো থাকে, মুরগি তার নিজের পালকও খেয়ে ফেলে, যা এমনভাবে তুলে ফেলবে সবাই, হ্যাঁ নরমগুলো, রাইট, ওই নরমগুলো সবাই মিলে যায় ভাগ বাটোয়ারা হয়ে খাবে। যদি মাংস যদি একটু রক্ত আসে, দেখেন যে ওই মুরগির একেবারে ওকে ঠোকরে রক্ত বের করে দেবে আর রক্ত খাবে। তাহলে কি হলো? তাহলে মুরগি, পালক, ডিম, তারপর আর কি খায়? পলিথিন, তারপর হচ্ছে কাপড়, দড়ি, আর কি আছে? সুতলি না কি বলে আপনাদেরকে? তারপরে আর কি খায় বলেন? আর কি খায়? পাতা, কিছু কিছু পাতা আছে না, পাতা তো এমনিতেই খায়। মুরগি অনেক সময় কিন্তু পালক, নিজের পালক খায়, ডিম খায়, পলিথিন পর্যন্ত খেয়ে ফেলে, কাপড় খায়, দড়ি খায়। আমি একটা মুরগি হঠাৎ করে একদিন দেখলাম, এই যে লাইলনের যে দড়িগুলো থাকে না, লাইলন তো না, ওই যে কাপড় সেলাই করে যায়, মানে সুতাগুলা, দেখি ও খেতে ভিতরে অনেকগুলো ঢুকে দিছে, মানে অনেকগুলো, আর কিছু অংশ রাখছে, ওগুলো খেতে পারতেছে না। আমি এখন চিন্তা করলাম কী হয় দেখি, তো আমি মনে করছি মনে হয় হয়তো বা এখানে বা বাইরে লেগে আছে হয়তো বা, মনে করছি, অনেক সময় আটকে থাকে না। তো আমি ওকে ধরলাম, ছোটো বাচ্চা কিন্তু, যা ধরে নিয়ে আসি, আমার টানতেই আসি, মানে টানা আর শেষ হয় না, মানে সীতার বস্ত্র হরণের মতন। ওই যে রামায়ণে যে সীতা আছে না, ওই বস্ত্র হরণের মতন। ও সীতার কেন? দ্রৌপদীর, আমি আর ভুল বলছি, দ্রৌপদীর, সীতা বলতেছি। দ্রৌপদীর হচ্ছে বস্ত্র হরণের মতন। আমি বের হতেই আছে পরে লাস্টে মনে হলো কি ব্যাপার, এই সুতাও খায়, অবাক লাগার মতন। আমার জীবনে কখনো দেখিনি, কিন্তু দেখছি। তো এই কাজ, মানে আমরা তো ফিল্ডে কাজ করতে করতে গিয়ে কিন্তু আমাদের এই অভিজ্ঞতাগুলো হয়েছে। এইটার থেকে পরিত্রাণের উপায় কি? সবচেয়ে বদ অভ্যাস, এইগুলোকে সবগুলোকে বলা হয় কি? মুরগির বদ অভ্যাস, ইংরেজিতে অভ্যাস, ইংরেজিতে বলা হয় ক্যানাবলিজম। মুরগির, হ্যাঁ রাইট, ব্যাড হ্যাবিট। মুরগির ব্যাড হ্যাবিট বা ক্যানাবলিজমকে বলা হয় বদ অভ্যাস, ইংরেজিতে বলা হয় ক্যানাবলিজম। এইগুলো সবগুলো হচ্ছে বদ অভ্যাস। তো বদ অভ্যাস কেন হয় একটু জেনে রাখেন। বদ অভ্যাস বিভিন্ন কারণে হয়। জেনেটিক্যালি, মানে বংশগতীয়ভাবে হতে পারে, তার মাও খাতো, বাপও খাতো, সবাই খাতো, এও বেটাও খায় দেখি। ওই সুতা খাতো 3 পুরুষ ধরে, মানে আজ থেকে দাদার আমলে যে মুরগির বাচ্চাগুলো আছে, মা থেকে মরগ হয়েছে, মরগ থেকে আবার মানে বাচ্চা ফুটাইছে, ওই মরগের বাচ্চা হয়েছে, ওই মরগে তো বাচ্চা হয়নি, ও মানে মুরগি যেটা আবার হয়েছে, ও সুতা খায়। মানে এই যে বংশগতিভাবে একটা বৈশিষ্ট্য থেকে যায়। মুরগিতে কোনো ধরনের ক্যালসিয়াম, মিনারেল ঘাটতি থাকলে কিন্তু হয়। অনেক সময় মুরগি যে জায়গায় রাখতেছেন, অন্ধকার যদি ভাব থাকে, পর্যাপ্ত আলো বাতাস যদি না থাকে, তাহলেও কিন্তু ওই ধরনের স্বভাব কিন্তু গড়ে ওঠে। কারণ তারা ভয় পায়, তখন তারা কিন্তু ঠকরাঠুকরি করতে শিখে। ঠকরাঠুকরি, এই ক্যানাবলিজম কিন্তু একদিনে কিন্তু হয় না। ছোটো বাচ্চা কী করে? মুখে লাগায় কিনা বলেন? ছোটো বাচ্চা মুখের মধ্যে কি লাগায় আপা? ছোটো বাচ্চা, মানুষের ছোটো বাচ্চা একবারে মুখ লাগায় না, মানে হাত লাগায় না। ছোটো বাচ্চা মুখের মধ্যে কি লাগায়?
মুখে লাগায়, আঙুলটা সবসময় লাগায়। তো এটা কি একদিনে হয়েছে? আপনি খেয়ালই করলেন না। আজকে একটু কামড় মারবে, পরের দিনে একটু কামড় দিল, এভাবে করতে একটা অভ্যাস হয়ে যায়। এই জন্য ওই অভ্যাসটা যেন না হয়, দেখা মাত্রই কিন্তু এটাকে সরাই দিতে হবে। যখনই দেখবে আপনি না হোক বাবা, কেউ না কেউ দেখলে কিন্তু ওটার সাথে সাথে ওটাকে করে দিতে হয়, তাহলে কিন্তু ওই বাচ্চার কিন্তু অভ্যাসটা গড়ে ওঠে না। তো মুরগির ক্ষেত্রে কিন্তু এই ধরনের অভ্যাসগুলো কিন্তু গড়ে ওঠে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন কারণে হয়। যদি লাইটের সমস্যা হয়, এই বাবু সাউন্ড করো, নয় আলো করে নিয়ে যাও, ওরা সাউন্ড করো না, সাউন্ড করতেছে না। তো দেখা গেছে যে লাইটের বা হচ্ছে কোনো অন্ধকার যদি সমস্যা হয়, আলো বাতাস যেন পর্যাপ্ত না থাকে, তারা কিন্তু বদ অভ্যাসটা গড়ে ওঠে। আবার হচ্ছে কি বললাম, ভিটামিন মিনারেলের যদি ঘাটতি হয়, তাহলেও কিন্তু এই ধরনের স্বভাবটা গড়ে ওঠে। আবার যে মুরগিতে ছোট বড় মুরগি রাখা হয়, মানে ওই মুরগিতে দেখা যাচ্ছে যে এক সাইজের মুরগি নাই, সব কোনোটা বড় 2 মাসের, কোনোটা 6 মাসের, কোনোটা 1 বছরের, কোনোটা 2 বছরের, ছোট বড় মুরগি থাকলে অনেক সময় কিন্তু বড় মুরগিগুলো কিন্তু ছোট মুরগিকে কিন্তু ঠক্কর মারে, এটাও কিন্তু এক ধরনের কারণ। তো এটা একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে যে দেখা গেছে যে আপনার মুরগি 100টা আছে, আপনি 3টা খাবারের পাত্র দিয়ে রাখছেন, পানি পাত্র একটা, তাহলে সবাই এসে ভিড় করবে না? সবাই কি সমানভাবে খাবার খেতে পারবে? সবাই কিন্তু পারে না। তখন কিন্তু দেখা যাচ্ছে কিছু মুরগি খায়, কিছু মুরগি খায় না। তখন কিন্তু ওই মুরগিগুলো উগ্র হয়ে যায়। ওই উগ্র থেকে তখন একে অপরকে ঠকাঠুকরি করে। কারণ ক্ষুধা এমন একটা জিনিস আপা, আপনি মানুষের মাথায় কিন্তু ঠিক থাকে না। এই জন্য খাবারের যে পাত্রটা সেটা কিন্তু সবগুলো দিয়ে দিবেন। আমি বলি কি 100টাতে মিনিমাম 8টা থেকে 10টা খাবারের পাত্র দিয়ে দিবেন। একটা খাবারের যেন 10টা মুরগি যেন খেতে পারে, বুঝতে পারছেন? 100টা মুরগি থাকলে একবারে বিভিন্ন জায়গায় খাবারের পাত্র দিয়ে রাখবেন। পানির পাত্র হয়তো আপনি কম দিতে পারেন, কারণ সব মুরগি তো একসাথে পানি খায় না, ঘুরে ফিরে এসে খায়। কিন্তু খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু খাবারটা খায়। তো এই খাবারের পাত্র যদি কম হয়, তাহলে কিন্তু এই ধরনের অভ্যাসগুলো গড়ে ওঠে। এখন করণীয় কি? ওই যে বলছিলাম বদ অভ্যাসগুলো কেন হয়, ওই যে ডিমের খোসা কেন মানে পাতলা হয়, ডিম খায় কেন, ওই উত্তরটাই। ওই ডিসিপি আপনাকে দিতে হবে, মিনারেলের যে ঘাটতিগুলো সেগুলো দিতে হবে। অর্থাৎ যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো যদি আপনারা সমাধান করেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। আর কয়টা প্রশ্ন আছে আপা? এই গেল হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এখন যাব হচ্ছে আমরা 9 নম্বর প্রশ্ন। ফিড দিয়ে দেশি মুরগি পালন করা যাবে কি না, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। আপনার যেমন ওই আপা একটা প্রশ্ন করেছিল যে আমি দেশি মুরগি করবো ছাদে, সেই প্রশ্ন আসতেছি। 9 নাম্বার বলতেছে কি যে ফিড দিয়ে দেশি মুরগি করা যাবে কি না। ফিড দিয়ে শুধু ফিড দিয়ে দেশি মুরগি করা যাবে কি না, দেশি মুরগি পালন করা যাবে কি না, পালন করা যাবে কি না। দেখেন, আপনি ফিড দিয়ে দুনিয়াতে সব কিছুই করতে পারবেন। ফিড দিয়ে আপনি গরু পালন করতে পারবেন, ছাগল পালন করতে পারবেন, মানুষকে খাবার দিয়েও পালন করতে পারবেন। ফিড এমন একটা জায়গা, সব কিছুই আপনি হলো খাবার দিয়ে কিন্তু করতে পারবেন। কিন্তু সমস্যা হলো একটাই, আমি সব জায়গায় বলি, দেশি মুরগিকে কখনোই ফিড দিয়ে পালন করতে যাবেন না। আমি আবারও বলছি, দেশি মুরগিকে ফিড দিয়ে কখনোই পালন করতে যাবেন না। কেন যাবেন না? বাসায় আছে 50টা মুরগি, আপনি সম্পূর্ণ যদি ফিডের উপর যদি নির্ভরশীল হন, তাহলে যেটা হয়, ফিডের দাম হলো 60 থেকে 65 টাকা কেজি আপা। মুরগি যে পরিমাণে খাবারটা খাবে, সেই পরিমাণ খাবার দিয়ে খাওয়ায় তাকে 4 মাস পালন করার পরে যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন দেখবেন সেই মুরগি আপনার 350 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছেন না। কারণ আপনার কাছে ওই ধরনের কাস্টমার নাই যারা আপনার কাছ থেকে 500 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, কেজিতে নিয়ে যাবে। আমরা যারা মুরগি ব্যবসা করি, যারা আমরা সাপ্লাই দেই, কেজি ধরে যারা আমরা বিক্রি করি, মানে আমাদের যেহেতু নিজস্ব মুরগি খামার আছে, আমাদের কথা কিন্তু আলাদা। আমাদের কিন্তু 2 ধরনের কিন্তু কাস্টমার আছে। সরাসরি আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা কিন্তু জবাই করে খায়। আবার কিছু কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে, মানে আমার কাছ থেকে কিনে আবার ওরা নিয়ে গিয়ে আবার বিক্রি করে। তাহলে দাম কিন্তু 2 ধরনের হচ্ছে। তাহলে ফিড যখন দিবেন তখন কিন্তু আপনার উৎপাদন যে খরচটা, দেখা গেছে যে 100টা মুরগি ফিড দিয়ে খাওয়ালে 20,000 টাকা খরচ হয় বা 15,000 টাকা খরচ হচ্ছে। আপনি যখন অন্যান্য খাবারগুলো যখন দিবেন আর ফিড যদি কোনো একটা সময় দিলেন হালকা পরিমাণে, দেখবেন যে আপনার 3-4 হাজার টাকা দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ কিন্তু দেখা গেছে ফিডটা শুধু একবেলা দিলেন,
অন্যান্য খাবার দিলেন একবার, দেখবেন যেখানে 15,000 টাকা সেখানে দেখবেন 6-7 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন ফিড দিয়ে পালন করতে যাবেন? আর ফিড দিয়ে যখন পালন করতে যাবেন তখন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি বিক্রি করার ক্ষেত্রে। বিক্রি করতে যখন যাবেন তখন বলবে যে সুমি আপা তো ফিড খাওয়াই, তো বিদেশি মুরগি হয়, এটা ওর সোনালি মুরগি। কারণটা কি? কারণ ওর গ্রোথটা বেশি আসে। কারণ আমরা কি জানি দেশি মুরগি সর্বোচ্চ 700-800 গ্রাম হয় কি না আপা বলেন? তো সেখানে এই তো 1.5 কেজি তো হওয়ার কথা না। বয়স কত? 4 মাস। 4 মাসে তো দেশি মুরগি কখনোই 1.5 কেজি হবে না, 100%। বুঝলেন? সর্বোচ্চ 700-800 গ্রাম হতে পারে, 900 গ্রাম হতে পারে যদি মাঝে মাঝে ফিড দেয়, তাহলে কিন্তু 1.5 কেজি হবে না। তখন কিন্তু বিক্রি করতে গিয়ে বলে কি জানেন, যে আপনি তো ফিড খাওয়াইছেন, এটা দেশি মুরগি। তখন বাধ্য হয়ে আপনাকে 250 টাকা কেজি বিক্রি করতে হবে। তাহলে আপনি কেন ফিড খাওয়াবেন? কারণ যখন আপনি কমার্শিয়াল, যখন আপনার মুরগি থাকবে আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক আকারে, তখন কিন্তু যখন ফিড দিয়ে খাবেন তখন মানুষ যখন জানাজানি হয়ে যাবে যে সুমি আপা বা হচ্ছে শিল্পীদি হলো কি করে ফিড খাওয়ায় মুরগি পালন করে, কেউ আপনার মুরগি নেবে না। ন্যাচারালিভাবে যেটা থাকে সবাই কিন্তু ওই মুরগি কেনার জন্য কিন্তু লাফায়, কিন্তু ফিড খাওয়ানো মুরগি কিন্তু খুব কম মানুষই কিন্তু নেবে। হ্যাঁ, যদি দাম কম দেন তাহলে সবাই হুমড়ি খেয়ে পড়বে। 200 টাকা কেজি বলেন, দেখবেন সবাই হুমড়ি খেয়ে পড়বে। 500 টাকা কেজি বলেন, দেখবেন যে একটা খুঁজে পাবেন। আপনারা কি বুঝতে পারছেন আপা? তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের দেশি মুরগিতে হয় যখন আমরা ফিড খাওয়াবো তখন। 10 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে চলে আসছি। 10 নম্বর প্রশ্ন হলো কি, বাজারে তো দেশি মুরগি 280 টাকা বলে। অনেকে বলে যে ভাই আপনার পরামর্শে দেশি মুরগি করলাম, দেশি মুরগির দাম হলো 200, দেশি মুরগির দাম 280 টাকা বলে। বলছে যে স্বপন ভাই আপনার পরামর্শে একটা মুরগি খামার করলাম, আপনি যে যে খাবার খাতে বললেন, যেটা আপনি করতে বললেন, মেডিসিন, ওষুধ, চিকিৎসা পাতি সবই করলাম, সবই হলো, আপনি যেভাবে করলেন একবারে A to Z আপনার কথা মতো করলাম। ভাই দেশি মুরগি বিক্রি করতে গিয়ে দাম বলে 280 টাকা। আমার তো মানে কি বলে বাঁশ খাওয়া ছাড়া তার কোনো বুদ্ধি নাই। 200টা মুরগি কষ্ট করে পারলাম ভাই, মিনিমাম 25,000 টাকা। এটা 280 টাকা বিক্রি করলে আসতেছে 19,000 টাকা। লস কত হচ্ছে? 6,000 টাকা লস। দেশি মুরগি যদি 280 টাকা বলে তাহলে দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে আমেরিকায় চলে যেতে হবে, অথবা দুবাই যেতে হবে, না আসলে মালয়েশিয়াতে গিয়ে ওই আঙুল ফুলা কলা গাছ কাটতে হবে, মানে কসরি মানে আঙুল গাছ কাটতে হবে, মানে নিলানি দিতে হবে, কলা গাছ কাটতে হবে, কাজ হবে। তাহলে 200, হ্যাঁ পাম অয়েল, রাইট। তো 280 টাকা কেজি যদি বিক্রি করে তাহলে খামারি থাকবে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওই যে বললাম ফিড খাওয়ানো, নিজেকে ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আপা আপনার নামটা কি? হ্যাঁ, মৌসুমি আপা। ধরেন যে সুমি আপা, মৌসুমি আপা, আপনাদের নাম বলতেছি না বলে কি আপনার মাইন্ড করতেছেন নাকি? আবার শিল্পীদি, মৌসুমি আপা, সুমি আপা, ধরেন যে 3টা আপা দেশি, হ্যাঁ দেশি মুরগি পালন করতেছে। এখন এলাকার লোক জানলো কি, ওই আপনার পত্নীতলা পার হয়ে বললো কি যে না, মৌসুমি আপা নামে একজন দেখলাম, একজন ফেসবুকে উনি দেশি মুরগি করতেছে। উনি কিন্তু শখ করে কিন্তু গেছে, যা দেখে যে না মৌসুমি আপা তো মানে ভালো, তো ও মুরগিগুলোকে সারাদিন ছেড়ে দেয়, এমনভাবে অভ্যাস করছে, সন্ধ্যা হলে সবাই চলে আসে, ও তো অভ্যাস করে। উনি দেখে অবাক হয়ে গেছে। দেখবেন যে ওনার যদি প্রয়োজন হয় আপনার কাছ থেকে 500 টাকা কেজি কিনে নিয়ে যাবে। ইভেন আপনি যদি, উনি বলবে যে আপা আমাকে 2টা ডিকি দেন, আপনাকে 600 টাকা করে পিস দিচ্ছি। অথচ মুরগির ওজন হলো 700 গ্রাম, 1 কেজিও না। 1 মাস পরে ডিম পারবে, ওই ডিকি মুরগি আপনাকে বলবে যে আপা আমাকে 600 টাকা দিচ্ছি, আপনি 2টা ডিকি মুরগি দেন আপা। আপনি যেহেতু ওনাকে বলছেন যে ভাই এই 2টা মুরগি কিন্তু সামনের মাসে ডিম পারবে, ও কিন্তু আপনার কাছ থেকে নেওয়ার জন্য উঠে পড়ে রাখবে। আমার দেশি মুরগির খামারে আমার ডিকি মুরগিকে নেওয়ার জন্য মাঝে মাঝে 700 টাকা বলে, 1000 টাকা পর্যন্ত বলছে। এই সামনের সপ্তাহে ডিম পারতে, মানে অলরেডি কিন্তু ডিম পারতেছে, ডিম পাড়া মুরগি, ডিম পাড়া মুরগিকে 1000 টাকা পর্যন্ত দাম করছে। আমি বললাম যে ভাই ওই যে হাঁস, সোনার ডিম, হাঁসের গল্পটা যেটা মতো করা যাবে না, বুঝতে পারেনি? এতদিন তাকে কষ্ট করে ভ্যাকসিন দিয়ে মানুষ করলাম, আর ডিম পারবে আরেক জায়গায়। এই জন্য কিন্তু 280 টাকা কিন্তু বিক্রি করবে না, তো 500 টাকা বিক্রি করবে। তো মৌসুমি আপা যদি ওই সিস্টেমে যদি আগাতে পারে, দেখবেন যে ডিকি মুরগিগুলো 600-700 টাকা করে বিক্রি করতে হবে, যদি সেরকম যদি লোক থাকে। এই জন্য নিজেকে কিন্তু ব্র্যান্ডিং করতে হবে যে মৌসুমি আপা বা সুমি আপা বা শিল্পী আপা দেশি মুরগি করে।
হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন হচ্ছে ছাদে। আপনার প্রশ্নটা আমার মনে ছিল না। এই যে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে ছাদে, কারণ এই প্রশ্নটা আমি অহরহ পাই। ছাদে কি মুরগি পালন করা যাবে? ছাদে কি মুরগি পালন করা যাবে কি? যাবে কি? ও যাবে? এই যে প্রশ্নটা কিন্তু আমাকে ম্যাক্সিমাম ইদানিং এসে আমি পাচ্ছি। আজ থেকে আজ থেকে কিন্তু ধরেন যে আজ থেকে 4-5 বছর আগে, এটা 18-19 সালের দিকে, আমি তো দীর্ঘদিন মুরগি সেক্টরের সাথে আছি, তো আমি এই জিনিস একটা খেয়াল করছি। আপনি একটু ভালো কথা বলছেন। ইদানিং কিন্তু মানুষের কিন্তু ফ্ল্যাট বাসা বেড়ে গেছে, তাই না? আবার এখন কিন্তু মানুষের কিন্তু কি হয়, মানে ফ্ল্যাট বাসাটা বেড়ে গেছে, যার কারণে মানুষের কিন্তু জায়গা কম, অল্প জায়গা কিনছে, মেহনত করে বাসা করছে। কিন্তু গ্রামের একটা অভ্যাস থাকে গেছে কি, ওই যে মায়া মুরগি পালন করতো, আমি বলছি না 200 বছর আগে মুরগি পালন করতো। ওই মৌসুমি আপা করে, মৌসুমি আপা যদি মেয়ে হয়, যখন বিয়ে হয়ে যাবে, ও তখন বলবে যে না, মা তো এই ধরনের মুরগি করতো, ও করবে। যতই সে এসি রুমে থাকুক না কেন, বাসায় খাঁচায় হলেও দেশি মুরগি করে। বগুড়া শেরপুর থেকে আমাকে ফোন দিছিল কয়েকদিন আগে। আমি এবছর ফোনে, হোয়াটসঅ্যাপে ভিডিও ফোনে আমি কথা বলি না, এমনিতে আমি কথা বলি। আর ভিডিও ফোনে কথা বলাটা আমার নিজের জন্য খুব রিস্ক মনে হয়। হ্যাঁ, এই জন্য ভিডিও উনি আমাকে দেখাবে ভিডিও ফোনে, আমি ক্যামেরাটা কিন্তু আমি নিজে বন্ধ করে রাখছি আমার দিক থেকে। ওই আপা কিন্তু ভিডিওটা দেখাবেই। পরে দেখতেছি উনি ছাদের মধ্যে না, ওই বারান্দার মধ্যে, মানে বেলকনিতে যে জায়গা থাকে, ওই জায়গাতে ফার্মে মুরগি করছে, 50টা আছে। দেখলাম ও ভিডিওতে দেখাচ্ছে টাইলস করা, ওই টাইলসের মধ্যে হলো ধানের তুষ দিছে, ও না সরি কাঠের তুষ দিছে। হ্যাঁ, কাঠের তুষ দিছে, প্রত্যেকদিন 2-3 দিন পর পর ওই কাঠের তুষগুলো চেঞ্জ করে দেয়, একটু গন্ধ হয়। তো ওনার মুরগিগুলো ছাদের যে বেলকুনি, ছাদে না, রুমের যে বেলকুনি থাকে না, বা অনেকে লম্বালম্বি যে বেলকুনিটা করে, উনি কী করছে, চারদিকে নেট দিচ্ছে, যেটা ফাঁকাটা, ওই নেট দিয়ে ওই জায়গাটা একটু খালি ঘিরে ওই বেলকুনিতে করছে। অবাক হয়ে গেছি আমি, ছাদ না বেলকুনিতে। তো আমি তখন মনে মনে ভাবতেছি যে এর মনে হয় নানি মনে হয় মুরগি পালন করতো। আমার কাছে ওটাই মনে, ওর নানি অথবা দাদি মুরগি পালন করতো, যেটা বংশধরে চলে আসছে। সেটাই আজকে আপনাদেরকে বলছি যে ছাদে কি মুরগি পালন করা যাবে? তো আমরা যতই ছাদে থাকি না কেন, ছাদ থাকুক না কেন, এসি রুমে থাকুক না কেন, আমিও কিন্তু গ্রামের মানুষ। আমার নানি দাদুরাও কিন্তু দেশি মুরগি করতো, আমার মাও করে, আমিও করি। তো ছাদে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। ছাদে আপনি ফার্মি মুরগি, তিতির করতে পারবেন, দেশি মুরগি করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে সিজনাল কিছু ফ্যাক্ট থাকে। ছাদের কথা বলতে আমি একটু আপনাদেরকে বলি, সিজনাল ফ্যাক্ট বলতে কি, যখন আপনি ছাদে করবেন, গরমের সময় কিন্তু অত্যাধিক কিন্তু গরম থাকে। আপনি যদি ব্রয়লার করেন, মাটিতে ব্রয়লার গরমের সময় হামলে উঠে না, সাপোজ বলতেছি, তো ছাদের ক্ষেত্রে কিন্তু তো ব্রয়লার করতে পারবেন না। আবার ছাদে কিছু কিছু মুরগি আছে, যেমন সোনালী মুরগিও কিন্তু করতে পারবেন না সব সময়। এই জন্য সিজনাল কিন্তু, যাদের ছাদে যারা মুরগি পালন করার জন্য চিন্তাভাবনা করতেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা হচ্ছে সিজনাল বিষয়টা চিন্তা করবেন। আপনি কোন সিজনে কোন মুরগিটা তুলবেন। শীতের সময় যেহেতু বাতাস থাকে খুব, তাহলে ওই জায়গাটাকে এমনভাবে ঘরটা বানাতে হবে যাতে করে সরাসরি বাতাস এসে না পড়ে। এই সময় আপনারা সোনালী মুরগি করতে পারেন, ফার্মি করতে পারেন, তিতির মুরগি করতে পারেন। তিতিরটা অবশ্যই একটা বাড়তি সুবিধা কি, ওর যে কোনো পরিবেশে থাকতে পারে। দেশি মুরগির সবচেয়ে বেশি সুবিধা হলো, তিতির মুরগি না গরম, না শীত, না বর্ষা, না হেমন্ত, না বসন্ত, ও সারা বছর সমান। যার কারণে আমি সাজেস্ট করি, এবং ম্যাক্সিমাম আমার যারা ভিডিও দেখে, যারা ভিউয়ার আছে বা আপনারা যারা আছেন, আপনারা ছাদে কিন্তু আমি দেশি মুরগিটা অনেকেই করতে চাই। অন্যান্য মুরগির তুলনায় কিন্তু দেশি মুরগিটাকে বেশি প্রিফার করে সবাই, কারণ অন্যান্য মুরগিগুলো কিন্তু সিজনালভাবে নিজেদেরকে তৈরি করতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না। কিন্তু দেশি মুরগি কিন্তু ছাদে করা যায়। সেক্ষেত্রে কীভাবে করবেন? সেক্ষেত্রে আপনার যে ছাদটা যেটা যদি থাকে, যতটুকু জায়গা ছেড়ে দিলে মুরগিগুলো যেন রিল্যাক্সভাবে ঘোরাফেরা করতে পারে। আপনি চারদিকে বাঁশ, এখন তো সিস্টেম করা যায় সিমেন্ট দিয়ে, এবং সিমেন্টের পলি পাওয়া যায়, চারদিকে সিমেন্টের খুঁটি দিয়ে আপনার যে ওই যে আপনার যে লাইননের যে নেটটা আছে, চারদিকে নেট দিয়ে উপরে পুকুরে দেওয়া নেটটা দিয়ে দিবেন, মুরগি কোথাও যাবে না। মুরগি ওখানে সারাদিন ঘুরে বেড়াবে, খাবে। আবার ঘরটা রাখার, ঘরটা রাতে রাখার, ঘরটা এমনভাবে করবেন, ওখানে থাকবে, এখানে যাবে। তবে ছাদে একটা সমস্যা হলো কি, অত্যধিক গরম আর অত্যধিক শীতে খালি সমস্যাটা দেখা দেয়। আর যেহেতু ওখানে লতা পাতা পোকামাকড় থাকে না, হ্যাঁ থাকে না, সেহেতু বাইরে থেকে খাবারগুলো আপনাকে সাপ্লাই দিতে হবে।
এই জন্য ছাদে একটা বড় সমস্যা হলো, যদি আপনি শুধু ফিড দিয়েই খাওয়াতে হবে, বিষয়টা এরকমই, অথবা হয়তো বা চাল দিলেন, এইটুকু ছাড়া তো আর কোনো কাজ করে না। কিন্তু যাদের যাদের ফ্ল্যাট বাসা আছে তারা তো আসলে একটু শৌখিন টাইপের, অথবা অত পরিশ্রম নাও করতে পারে, শৌখিন কিন্তু পরিশ্রম করবে না। কারণ কি, ছাদ আছে, ফেলা আছে, দেশি মুরগি ছাড়িয়ে দিলাম, খুদ দিচ্ছে, চাল দিচ্ছে, কেমন ফিট দিল, সে কিন্তু কখনোই কিন্তু একটু যায় কুচি ঘাসগুলো কেটে এনে যে খাওয়াবে, অনেকে কিন্তু করবে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু করতে চায় না। আর গ্রামে যাদের ছেড়ে দিয়ে করে না, বাসায় গেল বা কোথাও হুট করে কোনো একটা কুচি ঘাস পাইছে বা কুলমি শাক পাইছে, ওই যে ভাই বলছে কুলমি শাক খাওয়াতে হবে, ঠিকই কিন্তু ফুট করে কেটে নিয়ে আসে মুরগিকে ফেলাই দেবে। তো যখন আপনাদের ছাদে করবেন, আপনারা হলো ফিট খাওয়াবেন। এটা আমি বলি না যে ফিট খাওয়ানো দরকার নেই, ফিট খাওয়াবেন অবশ্যই, দেহের ওজনের জন্য, তার দৈহিক বৃদ্ধির জন্য, এবং তার কাছ থেকে ভালো একটা পারফরমেন্স নেওয়ার জন্য, কালারটা নিয়ে আসার জন্য তো হলো একটু হলো তো ফিট খাওয়াতে হবে। চাল খাওয়ালে কিন্তু ওজন হয়, এটা আমার অভিজ্ঞতা। চাল খাওয়ালে কিন্তু মানে মুরগির কিন্তু হেভি ওজন হয়, হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়। আমি অবাক হয়ে গেছি, আমি 3 মাসেই আমার মুরগিগুলো 600 গ্রাম 700 গ্রাম চলে আসছিল, জানেন, মানে অবাক হয়ে গেছি। শুধুমাত্র চালটাকে ভিজিয়ে আদা, হলুদ, রসুন, কালো জিরা দিইনি, অবশ্য কালো জিরা মাঝে মাঝে দিতাম, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি হলুদ আদা হচ্ছে আপনার রসুনটা আর লবণটা আমি ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে 2 দিন খাওয়ালাম, 1 থেকে 2 দিন খাওয়ানোর পরে আবার 1 মাস গ্যাপ দিলাম, কিন্তু ভেজা চালটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে খাওয়ায়, আর বিকেলের দিকে শুকনো চালটাকে ছিটাই দিই। এটা আমার এক্সপেরিমেন্ট, এটা আমার অভিজ্ঞতা। তো ছাদে ঠিক আপনারা সেভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না। এখন মাটিতে বা খোলামেলা 10টা মুরগি পালন করে যেভাবে করেন, যেভাবে আপনারা শিখছেন, সেমভাবে কিন্তু ছাদেও করতে পারেন। তবে ছাদে করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সিজনাল বিষয়টা। কারণ বর্ষার সময় পানি কিন্তু ঝাপটা পড়বে, বাতাস আসবে, শীতের সময় বাতাস হয়, গরমের সময় তাপ কিন্তু বেড়ে যায়, ছাদ কিন্তু হেভি গরম হয়। তো এই জন্য কিন্তু অনেক রিস্ক আছে, আবার সুবিধাও আছে। তো আবহাওয়ার কথা চিন্তা করে বা আবহাওয়া বা হচ্ছে আপনার পারিপার্শ্বিক বিষয়গুলো চিন্তা করে ছাদে আপনারা খুব অল্প পরিসর করতে পারেন। এখন কিন্তু মেডিকেল ভাষায় বলে কি জানেন, ফ্রিজের মাংস বেশি দিন রেখে খাওয়া যাবে না, বিশেষ করে যারা মা মানুষ, জরায়ু ক্যান্সার, হাবিজাবি, স্তন ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারের জন্য দায়ী। ফ্রিজে রাখা মুরগি বেশি দিন রাখা, এগুলো খাওয়া যাবে না। মুরগি, শুধু মুরগি না, যে কোনো ধরনের মাংস, মাছ মাংস ফ্রিজে রেখে বেশি দিন রেখে খাওয়ানো যাবে না। তাহলে আমাদেরকে লাইভ ফ্রিজ আমাদের তৈরি করতে হবে। লাইভ ফ্রিজটা কি, ধরেন যে ওই যে ছাদের মধ্যে আপনি তো মুরগি তো কিনে নিয়ে আসেনি, তো আপনি হয়তো বা 10টা মুরগি একবার কিনে নিয়ে আসলেন, ছোটো ছোটো মুরগিটা নিয়ে আসে আপনি সেখানেই ছেড়ে দিলেন, ওগুলোকে খুদ খাওয়াচ্ছেন, চাল খাওয়াচ্ছেন, সপ্তাহে একটা করে খাবেন। লাইভ ফ্রিজ। আক্কেলপুরে একটা আপা আছে, যদি কখনো কারো আত্মীয় যদি থাকে, আপনারা জানেন, একটা উদাহরণ দিই আপা, আক্কেলপুরে একটা আপা আছে, ওই আপার খামারে মিনিমাম 50 থেকে 100টা মুরগি থাকে, মিনিমাম 100টা, সর্বোচ্চ না সর্বনিম্ন হচ্ছে 50টা, উপরে 100টা। উনি কী করে জানেন, ন্যাচারালিভাবে ওখানে ঘিরা আছে, বসে তার দিয়ে ঘিরে দিছে, ডিম পারে, ডিম ফুটে, বাচ্চা হয়। উনি কখনোই মুরগি কিনে না, ওনার ছাগল আছে, বড় বড় ছাগল, উনি কিন্তু খাসির মাংস কিনে না। উনি কী করে জানেন, যখন প্রয়োজন হয় খাসির মাংস, উনি খাসি করে ওনার জামাই, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দেয়। মুরগি যখন যখন প্রয়োজন হয়, ডিম আছে, মুরগি ধরো আর খাও, মুরগি ধরো আর খাও। সপ্তাহে একটা করে মুরগি খায়, প্রত্যেক সপ্তাহে। দেখা গেছে কোনো কারণে মুরগি হয়তো মারা গেছে, কমে গেছে, খাওয়ার বন্ধ থাকে না। কমে গেল, আবার 500 টাকা দিয়ে ছোটো ছোটো মুরগি নিয়ে এসে আবার সেগুলোকে ফিট, চাল, হাবিজাবি খাওয়ায়, আবার বড় করে। এদিকে কিন্তু 50টা আছে, 20টা আছে, আবার ওইগুলো আবার বড় হয়, ওর সারা বছর খায়। ও বলে যে ভাই, এটা হচ্ছে আমার লাইভ ফ্রিজ, আমাকে না মুরগির মাংস, খাসির মাংস এগুলো কিন্তু আমরা ফ্রিজে রাখি না, ডিম ফ্রিজে রাখি না, এগুলো যখন প্রয়োজন হয় আমরা সাথে সাথে নিয়ে এসে খাই। তো এই ছিল মোটামুটি আজকের এই আলোচনা। 11তম প্রশ্ন আপনারা আশা করি বুঝতে পারছেন, মৌসুমী বাবা বুঝতে পারছেন। তো এই বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই সিদ্ধান্ত দিবেন যে করবেন কিনা। হ্যাঁ আপা বলেন। হ্যাঁ, কুচে বসাই। আচ্ছা, মুরগির কুচে বসানোটা একটু আপনার কাছ থেকে প্রশ্ন যেহেতু আসছে, এটা হচ্ছে আমি লিখলাম না প্রশ্নটা, তবে কুচে বসানোর বিষয়টা, তাই না? কুচেটা বসায় আমার ওখানে মাটির কলস আছে, পাওয়া যায়, চাড়ি বলা হয় না, কি যেন বলেন আপনার, চাড়ি, ছোটো ছোটো কিন্তু চাড়ি পাওয়া যায়, গর্ত আছে। সেই গর্ত, ওখানে যে কাঠের যে তুষটা আছে, কাঠের তুষ আছে না, বা ধানের যে তুষটা, এই কাঠের তুষটা ভালো হয়। কাঠের তুষের সাথে হালকা একটু বালু নেবেন। হ্যাঁ, বালু 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 হালকা একটা তুষ নেবেন বা বালু নেবেন, নিয়ে আর কী বলে, খড় আছে না,
ওই খড়টাকে ছোটো ছোটো করে কাটবেন, বুঝছেন, হাফ কেজি করবেন। খড়টাকে ছোটো ছোটো কাটবেন, তুষ কাঠের হোক বা ধানের তুষটা নিয়ে আসবেন, সামান্য একটু বালু দিয়ে সম্পূর্ণগুলোকে একটু মিক্সার করবেন। ওখানে ন্যাপথলিন আছে না, ন্যাপথলিনের যে বুড়িটা, ন্যাপথলিন বুড়িটাকে গুঁড়া করবেন, একবার মিহি করে ওটার সাথে মিক্সার করে দেবেন। যদি কেরোসিন তেল যদি থাকে তাহলে কেরোসিন তেলটা একটু ছিটাই দেবেন, ছিটাই দিয়ে একটু মিক্সার করে দেবেন, করে ওটাকে রেখে দিবেন। তারপর ওখানে ডিম দিবেন। মুরগির, যেহেতু আমরা জানি না যে মুরগির ওজন কতটুকু, আমরা যেহেতু গ্রামে থাকি মুরগির ওজন কতটুকু সেটা জানি না। আমরা সায়েন্স বলে কি, মুরগির ওজন যতটুকু তার অর্ধেক ওজন সমতুল্য ডিম বসাতে হবে। যদি মুরগির কেজি 1 কেজি হয় তাহলে হাফ কেজি হতে যে কয়টা ডিম লাগবে সে কয়টা ডিম বসাতে পারবেন। যেহেতু মুরগির ওজন আমরা জানি না, তো এভারেজ আপনারা 10টা থেকে 12টা ডিম বসাবেন। ওখানে সুন্দর করে এমনভাবে বসাবেন, দেখবেন ওই যে মাটির যে কলসটা, মুরগি বসলে সব দিকে সমান হবে তাপ পায়। আমি এভাবেই বসাই, একটা ডিম নষ্ট হয় না। হ্যাঁ, আমরা কি করি, যেখানে ইচ্ছা সেখানে খড় দিয়ে দিলাম আর ডিমটা বসাই দিলাম। এতে হয় কি, দেখেন প্রত্যেকটা মানুষের সাথে তাপের কিন্তু জড়িত, তাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন বারবার উদাহরণ দেই, পেটে যখন বাচ্চা হয় 2 মাস হলো, আপনাকে কি ঠান্ডা লাগাতে বলে যে ঠান্ডা কোনো জায়গায় যেতে বলে, অত্যাধিক গরমে যখন যেতে পারে না, অত্যাধিক যখন গরম হয় তখন দেখবেন যে বাচ্চা কিন্তু বের হয়ে আসে, বের হয় কিনা বলেন আপনারা, তাপমাত্রা বেড়ে গেলে বের হয় কিনা বলেন, বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ডিমের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী। ডিমে যে তাপমাত্রা দরকার 37.5 অথবা 37.7 ডিগ্রি, 2 মিনিট, এই তাপটা যদি মুরগি যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে ওই ডিমটা কখনোই ফুটে বের হবে না। এই জন্য তাপটাকে ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য ওটাকে এমনভাবে বসাতে হবে যাতে করে তাপটা যেন সঠিকভাবে পায়। এই জন্য ওখানে যে উপকরণগুলোর কথা বলছি, যেমন কাঠ বা ধানের তুষ বা একটু সামান্য খড়, ন্যাপথলিন এবং কেরোসিন তেল দিয়ে ওখানে বানাবেন, একটা দিবেন। ন্যাপথলিনটা কেন দিবেন জানেন, কারণ হচ্ছে মুরগি যখন ওখানে বসে থাকে কিন্তু উকুন হয়, ওই উকুন হওয়ার কারণে মুরগিটা কিন্তু বারবার উঠে আবার ঝাড়া দিয়ে আবার আসে। এই যাওয়া আসা করতে মুরগিতে যে তাপটা পায়, এই তাপটা কিন্তু পায় না, ওই তাপটা কিন্তু সমস্যা হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তখন কিন্তু ডিম ফুটতে সমস্যা হয়ে যায়। এই জন্য মুরগি যাতে করে ওই তাপ থেকে যেন বের হতে না পারে, মুরগি যেন 24 ঘন্টা সেখানে যেন তাপ দিতে পারে, সঠিক তাপমাত্রা দিতে পারে, যার কারণে মুরগিটাকে ওখানে ওইভাবে করে রেখে দিবেন। বুঝতে পারছেন আপা? যদি পারেন তাহলে ওখানে কোনো একটা খাবারে হোক বা বস্তাতে হোক খাবারটা ফেলাই দিবেন, ধান হোক, চাল হোক, ফিড হোক, ওখানে কিন্তু ফেলাই দিবেন বা কোনো একটা পাত্রে রেখে দিবেন। আর পানির তার সাথে একটু পানির একটা খোঁড়াতে বা ছোটো বাটিতে রেখে দেবেন। মুরগি উঠে সে যেন খাবার খায়, পানি খায়, আবার যেন চলে যায়, পায়খানা করে যেন উঠে যায়। কারণ ওই মুরগি যদি একেবারে বাইরে চলে যায় তাহলে আসতে সময় লাগবে না, যাওয়ার সময় লাগবে, তো মিনিমাম 20 মিনিট লাগবে। সে সেখানে রিল্যাক্স হবে, বাতাস খাবে, পায়খানা করবে, মানে নিজেকে রিল্যাক্স মুডে নিয়ে যাবে। তারপরে একটা মোরগের সাথে দেখা করবে বলবে যে আমি তো ডিমে টা দিচ্ছি, তোর বাচ্চা হবে, দাঁড়া। ওই জায়গায় গল্প গুজব করবে, এই গল্প গুজব নাটক করতে ওখানে গেল 20 মিনিট, এখানে আবার আসে সে এখন চিন্তা করবে মোরগের সাথে তো দেখা হলো, এই বাচ্চার বাপ তো কোনো কেয়ারই করে না। হ্যাঁ, দেখি তো দেখা গেছে যে ওই আবার সিঙ্গারা খাওয়ার কথা বলছেন, তো ওই এসে আবার ও চিন্তা করবে যে ওর বাপ তো দেখা করতে আসলো না, তো ওই দুঃখে কিছুক্ষণ থাকলো। তাহলে এই নাটকগুলো করতে করতে ওর কিন্তু সময় চলে যায়। এই জন্য ওর বাপের সাথে দেখা করার দরকার নাই, ওখানে ওকে কোনো রাইট, এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আমি বলি কি, যদি এটা করতে কষ্ট হয়, যেখানে মুরগিটা আপনারা কুচে বসাবেন, আপনারা শুধু খাবারটা পানিটা নিশ্চিত করবেন। ওকে, তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে এভাবে দেখা হবে। আর হয়তো বা জানি না এর পরের বেচে আপনাদের সাথে হবে কিনা, আজকে সৌভাগ্য আপনাদেরকে আমরা দ্বিতীয়বার দেখা হয়েছে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনার যদি কখনও সুযোগ হয় তাহলে অবশ্যই আমার 5বিতে আসবেন, আমার দেশি মুরগির খামার আছে, ওখানে প্র্যাকটিক্যালি সম্পূর্ণ কোনো, আমি এতক্ষণ যেগুলো কথা বললাম কোনো থিওরিটিক্যাল কথা না, সব সায়েন্টিফিক। আমি একজন ডিভিএম ডাক্তার, আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা দুইটার সমন্বয়ে প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যদি আমার খামারে যদি কোনোদিন আসেন, ফোন দিবেন, নাম্বার আছে, আমি সরাসরি কীভাবে বোর্ডিং করতে হয়, কীভাবে বাচ্চা যত্ন নিতে হয় সব কিছু আমি করতে পারবো। তো ঠিক আছে আপা।